আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূস সরকারের বিষয়ে এমন অভিযোগ, 400 নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ তার আমলে এবং তার দলিলাদি দাখিল করা। ডক্টর ইউনূস সরকার এই অভিযোগপত্র দেওয়ার সাথে সাথে বড় ধরনের বিপদে পড়বেন বা আইনি লড়াইয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হবেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরবেন। এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেটিকুলাস প্ল্যান। শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। শেখ হাসিনার এক ডাকে কি ঘটতে পারে? বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত সরকার সামলাতে পারে কিনা সেটা একটা বড় ব্যাপার। শেষ মুহূর্তে তফসিল ঘোষণার ঠিক আগে আগে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আহ্বান করা হবে কিনা। যখনই বাংলাদেশের পরিস্থিতি একেবারে ঘোলাটা হয়ে যাবে তখনই রাষ্ট্রপতি তার খেলাটা খেলবে, কারণ শেষ দাবাত চাল কিন্তু রাষ্ট্রপতির হাতে। রাজাকে কিন্তু চেকমেটে দিতে পারবে রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতির কাছে যে 2-3টা ক্ষমতা আছে সেটা দিয়ে রাষ্ট্রপতি চাইলে এক সিগনেচার অনেক কিছু করে ফেলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, কেউ আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করতেছে এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতেছে। দেশে আবারও তৈরি হচ্ছে অস্থিরতা, যার কিছু অংশ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু বিস্তারিত এখানে দেখবো। বৈঠককে বেশ বড় বলে অভিহিত করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। মানে নেতারা বড় অনেক নেতা, কয়েকজন নেতা বৈঠক করেছেন, সেই হিসাবে হয়তো এটি বড়। বলা হচ্ছে এই বৈঠকেই ঠিক হচ্ছে কিভাবে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার দল বাংলাদেশে পুনর্বাসিত হবে বা পুরোপুরি কাজ করতে পারবে। কলকাতার বৈঠক সূত্র বলেছে শেখ হাসিনা ফেরার সকল আয়োজন প্রায় গুছিয়ে এনেছেন। এটি না বললেও আমরা বুঝি তিনি ফিরতে চাইবেনই, এটি স্বাভাবিক। এদিকে আগামী 13 নভেম্বর শেখ হাসিনার একটি মামলার রায় হওয়ার কথা ট্রাইব্যুনালে, আপনারা জানেন আইসিটিতে। কি রায় হবে? আমার মনে হয় এটি হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল এখনকার সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। কিন্তু কেন যেন মনে হয় যে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী শেখ হাসিনার পক্ষের বা এই মামলার আসামিদের পক্ষের যে আইনজীবী, তার ফাঁস হওয়া একটি ভিডিও ক্লিপ আসলে সবকিছুতে পানি ঢেলে দিয়েছে। সবাই এখন কথা বলছেন এই বিচারের মানদণ্ড নিয়ে। এটি কিন্তু বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছে এবং প্রায় সকলেই বলছেন ধর্মের কল নাকি বাতাসে নড়তে শুরু করেছে। যাক, এ নিয়ে আর বেশি আলোচনা না করি। আগামী দিনের রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলার পথ এবং পরিকল্পনায় যে আলোচ্য বিষয় উঠে এসেছে, যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে খেলতে চাইছে, এগোতে চাইছে সামনে, সেটা কি তারা তাদের দলীয় নেতাকর্মীদের, দেশের মানুষদের জানাতে চাচ্ছে গত 15 মাসে ইউনূস সরকার আসলে কি করেছে, সাধারণ মানুষের জীবনমানকে কোন পর্যায়ে ছিল কোথায় নামিয়ে এনেছে, ব্যবসা বাণিজ্যে কোথায় কিরকম ধস হয়েছে, বিনিয়োগে কোথায় কোথায় ধস নেমেছে, পুঁজিবাজার কিভাবে ধ্বংস হয়েছে, এরকম অনেক কিছু আছে। এগুলো নিয়ে আসলে আওয়ামী লীগ এখন সোচ্চার হতে চাইছে রাজনীতির মাঠে। মানে বলতে পারেন এটি আসলে এখনকার আওয়ামী লীগের রাজনীতির, আগামী দিনের রাজনীতির ফোকাল পয়েন্ট হতে চলেছে বা হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ সগৌরবে তুলে ধরতে চায় তাদের শাসনকালের 15.5 বছরের গৌরবগুলো, সাফল্যগুলোর কথা। মানে আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে, দেশের মানুষের জন্য কি করেছে, অনেক বলবার আছে। তারা যে তথ্য আমি পেয়েছি বিস্তারিত যাচ্ছি না, শুধু আপনারা ক্যাচওয়ার্ড গুলো শুনে রাখুন। এখানে একটি মজার যোগসূত্র আমি খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে যে এই যে তারা তাদের ফোকাল পয়েন্ট, তারা তাদের সাফল্যের কথাগুলো বলবেন, দেশের অনেক মানুষই এখন নিজে থেকে এই তুলনাটা করছে। সোশ্যাল মিডিয়ায় আপনি চোখ রাখুন, কান পাতুন, বুঝতে পারবেন। এবং তাদের বক্তব্য থেকে এটি বোঝা যাবে যে আওয়ামী লীগ যা বলতে চায় বা বলতে চাচ্ছে, জনগণই আসলে এখন সেই কথাগুলো বলতে শুরু করেছে। এছাড়া ভূ রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মানে গত বছরের পট পরিবর্তনের পর কিছুটা ধরেন ভূ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে হয়তো একটা গ্যাপ হতেও পারে। তো আওয়ামী লীগ এখন সেই গ্যাপটুকু যদি হয়ে থাকে সেটিকে দ্রুত মেরামত করবার চেষ্টা করছে বা মেরামত করছে, এবং যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে ওই সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান তারা করতে চাইছে বলে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আমাকে জানিয়েছেন, শীর্ষ পর্যায়ের নেতা। এছাড়া আপনারা দেখুন যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, যেটি নিয়ে তোলপাড়, মিডিয়ায় তোলপাড়, জনমনে তোলপাড়, আমরাও হতবাক হয়েছি, 1400 মানুষ মেরেছে, স্নাইপার রাইফেল ইউজ করেছে, এটা করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। 7.62 মিটার যে আপনার যে গুলির কথা বলা হয়েছে, সবকিছু মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব কিন্তু মানুষের মনে ছিল। এবং ওইটাতে যেসব তথ্য এসেছিল যেগুলো আওয়ামী লীগ সরকারকে কোণঠাসা করে দেবার মতো অবস্থায় গিয়েছিল, বিলম্বে হলেও আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি চিঠি লিখেছেন, একেবারে পয়েন্ট ওয়াইজ
চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিবকে এবং তিনি রীতিমতো যৌক্তিক বেশ কিছু প্রশ্ন করেছেন এবং এই চিঠি পড়লে সহজেই আপনারা বুঝতে পারবেন এটি নিয়ে যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসবে এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যদি মানে ভেস্তে যায়, এটি যদি নাকচ হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পারেন যে মানে ঘটনা প্রবাহে কি পরিমাণ একটা পরিবর্তন আসবে এবং এটি আওয়ামী লীগের জন্য আগামী দিনে একটা রক্ষা কবচ হয়ে উঠতে পারে, এমনটি বলছেন রাজনীতির বিশ্লেষকরা। আপনারা আবার জানেন যে অতি সম্প্রতি 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যে চিঠি লিখেছে, খোলা চিঠি লিখেছে মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে, এবং সেখানে তারা দৃঢ়ভাবে অনেকগুলো কথা বলেছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে, নির্বাচনে তাদেরকে রাখতে বলেছে। এই সমস্ত কিছু আমি মনে করি যে আন্তর্জাতিক মহলের তরফ থেকেও ইউনূস সরকারের জন্য এটি বড় ধাক্কা, বিশেষ করে ব্যক্তি ইউনূসের জন্য এটি অনেক বড় ধাক্কা। আপনারা আওয়ামী লীগের মিছিল নিয়ে দেখছেন, অনেকেই কথা বলছেন, আমি দু একটি কথা বলবো। আওয়ামী লীগের মিছিলগুলোতে আসলে মিছিলগুলো সামলাতে পারছে না ইউনূসের পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনীও। একটা ক্লিপে দেখলাম সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন, আওয়ামী লীগ মিছিলে গগন বিদারী স্লোগান তুলছে, তারা কিন্তু নির্বিকার, কিছু করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল শুরুয়াত, অনেক কিছুই নাকি সামনের দিনগুলোতে ঘটতে চলেছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য, নির্দেশনা, এগুলো যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আট ঘাট বেঁধেই তিনি খেলতে নেমেছেন, এটি আপনার মনে হবে। তিনি দিল্লি থেকে এক একটি বয়ান দেন আর এখানে বাংলাদেশে সরকার দুলে ওঠে, তথ্যে তাও কেঁপে ওঠে, এটাই আমরা দেখছি। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সরকার প্রধানের দায়িত্ব পালনকালে, যে 15.5 বছর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা, তার দলের পেছনে তার শরিক দলের নেতাদের সঙ্গে সময় দিতে পারতেন না, নিজের দলের নেতা কর্মীদের সঙ্গে আসলে তিনি পুরোপুরি সম্পৃক্ত থাকতে পারেননি, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। এখন কিন্তু তিনি পারছেন। 16 বছরে দলের নেতা কর্মীদের সঙ্গে যে বন্ধনটা তার কিছুটা হালকা হয়ে গিয়েছিল, এখন সেটা অতীতের যে কোনো সময়ের তুলনায় দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইতিমধ্যেই দলীয় নেতা কর্মীদের নিয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরেও একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে ফেলেছেন। তাই তারা বলছেন যে শেখ হাসিনার এক ডাকে কি ঘটতে পারে এনজিওর মাইক্রো ক্রেডিট নলেজ দিয়ে কিংবা লেফট রাইট করা সুটাম দেহ দিয়ে এসব বোঝা সম্ভব নয় বলেই তারা মনে করছেন। আওয়ামী লীগের এক নেতা আমাকে বললেন শেখ হাসিনার জীবনে এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। একটু লক্ষ্য করলেই দেখবেন বিগত কয়েক মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ অনেক এগিয়ে আছে। তাদের কিছু কন্টেন্ট আওয়ামী লীগ করেন না এমন মানুষের মনে দাগ কাটছে, মনোযোগ টানতে পারছে বলে অনেকেই মনে করছেন। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের লড়াই, বঙ্গবন্ধুর অমর বক্তৃতা সহ নানান বিষয় নিয়ে তারা যেসব কন্টেন্ট তৈরি করছেন, এসব কন্টেন্টের জবাব অন্য কেউ এই মুহূর্তে দিতে পারছেন না। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আবেগটা এখন এত বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে যে এটি বিশেষ কারণে এর পুরো কৃতিত্ব কিন্তু আমি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে দিতে চাই। ওই যে সবাই বলেন, আমরা বলি, আপনি বলেন, দেয়ালে পিঠ ঠেকলে মানুষ সামনেই ধাক্কাটা দেয় দ্বিগুণ জোরে। এক্ষেত্রে আওয়ামী লীগ কত জোরে সামনে এগোবার লক্ষ্য নির্ধারণ করেছে তা বলতে পারবো না, আমি শুধু এরকম পরিস্থিতিতে কি হতে পারে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করবার চেষ্টা করতে পারি। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব, বড় হয়ে যাচ্ছে, এবং এটিকে আমি মনে করি একটি বড় ইন্ডিকেটর। সেটি কি, আওয়ামী লীগের মিছিলে যখন ইউনূস বাহিনী লাঠিসোঁটা, রাইফেল, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিয়ে হামলা চালায়, মানে এলোপাতাড়ি গ্রেপ্তার করে, তখন আশপাশের জনগণ, রোড সাইডের জনগণ, বাসাবাড়ির জনগণ, দোকানপাটের জনগণ, তারাই আওয়ামী সমর্থকদের লুকানোর জায়গা করে দিচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি। কিছুদিন আগে পুলিশের হাত থেকে আওয়ামী সমর্থকদের ছিনিয়ে নেওয়ার ঘটনা তো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। যাই হোক, এটি তো তাদের দলীয় কর্মীরা করেছে, কিন্তু এখন সাধারণ মানুষও তাদের শেল্টার দিতে শুরু করেছে। এছাড়া মিছিলের অগ্রভাগে পুলিশি আক্রমণ শুরু হলে ব্যাকআপ টিম এখন কাজ করতে শুরু করেছে, তারা গেরিলা কায়দায় বাকি কাজ সম্পন্ন করছে। এটা রীতিমতো একটা নয়া টেকনিক বাংলাদেশের মানে রাজনীতিতে, রাজপথের মিছিলে রাজনীতিতে। এদের নাম দেওয়া হয়েছে হাসিনা সেনা। বলা হচ্ছে এই হাসিনা সেনারাই সব মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেবে। এখন শেখ হাসিনা এই মেটিকুলাস প্ল্যান ভেস্তে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন, এবং কারণ বলা হচ্ছে এটা ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান নয়, এটা হতে যাচ্ছে শেখ হাসিনার মেটিকুলাস প্ল্যান। দেখা যাক কার মেটিকুলাস প্ল্যান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবীদের চেম্বারগুলোর একটি, ডাউটি স্ট্রিট চেম্বার্স, আন্তর্জাতিক অপরাধ আদালতে এমন অভিযোগ এনেছে যে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত, এবং ঢালাও নির্বিচার গ্রেফতারের মাধ্যমে এদেরকে একটা বিরাট সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী, এমনকি দূরতমভাবে সম্পর্কিত আওয়ামী লীগ সমর্থকদেরকেও বাংলাদেশে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের 15 ধারা অনুযায়ী দেওয়া এক চিঠিতে, অভিযোগপত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতকে মনে করিয়ে দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন উপস্থিত করেছেন এবং প্রমাণাদি উপস্থিত করেছেন, ভিডিও সহ বিভিন্নভাবে ডক্টর ইউনূসের সরকার
শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সরকারের আমলে বাংলাদেশে যে নির্বিচার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যেগুলোকে তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করছে, সেগুলোর তদন্ত এখন দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে। এই যে 15 ধারা অনুযায়ী যে অভিযোগপত্র জমা দিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে, সেখানে তারা স্পষ্টতই বলেছে যে 2024-এর জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর, শেখ হাসিনা সরকারের পতনের পর যে ধরনের ভয়াবহ অপরাধসমূহ ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, সে মানে প্রতিশোধমূলক ভায়োলেন্স, প্রতিশোধমূলক সহিংসতা, সেগুলোকে নিশ্চিতভাবেই এই আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতাধীন মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করা সম্ভব। 2010 সালের 23শে মার্চ বাংলাদেশ কিন্তু রোম স্ট্যাচুট, যেই রোম স্ট্যাচুটের অধীনে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়েছে, সেটা সমর্থন করেছিল, র্যাটিফাই করেছিল, এবং তারপর বাংলাদেশে 2010 সালের জুনে এই আইনটি কার্যকর হয়। সেটাও মনে করিয়ে দিয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্স। সেখানে বলা হয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিশ্বাস করবার জন্য যথেষ্ট কারণ আছে যে যে ধরনের হত্যা, কারাগারে আটক করে রাখা কিংবা সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক হিসেবে চিহ্নিত করে ঢালাও নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটছে, সেটাকে নিশ্চিতভাবে তদন্ত করা দরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো প্রসিকিউটরের বা কৌশলীর, এবং কোনো সম্ভাবনা নাই যে এসব অপরাধ বাংলাদেশে তদন্ত হবে এবং তার যথাযথ বিচার বাংলাদেশে ঘটবে। ডাউটি স্ট্রিট চেম্বার তার অভিযোগপত্রে বলছে যে 2024-এর জুলাই থেকে এখন পর্যন্ত 400 জন আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেক হত্যার ঘটনা ঘটেছে গণপিটুনি এবং মব ভায়োলেন্সের মাধ্যমে। এই ঘটনাগুলোর ভয়াবহ নৃশংস ভিডিও এবং অন্যান্য প্রমাণাদি সংযুক্ত করে দিয়েছে অভিযোগপত্রের সঙ্গে ডাউটি স্ট্রিট চেম্বার্স। ডাউটি স্ট্রিট চেম্বার্স তার নিজের ওয়েবসাইটেই লিখছে যে এমন একটা প্যাটার্ন তারা দেখতে পায়, মানে এমন একটা প্রথা দাঁড়িয়ে গেছে বা চর্চা দাঁড়িয়ে গেছে বাংলাদেশে বলে তারা দেখতে পাচ্ছে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে, যেখানে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে সংযুক্ত এরকম কাউকে পাওয়া গেলেই বা সন্দেহ করলেই তাকে যে কোনো মানে আনসাবস্ট্যান্সিয়েটেড গ্রাউন্ড, মানে কোনো ভিত্তিহীন অভিযোগে তাকে গ্রেফতার করে ফেলা সম্ভব, এবং এরপর কোনো রকম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, জামিন ছাড়া এদেরকে দিনের পর দিন আটকে রাখা যায়। এক্ষেত্রে ডাউটি স্ট্রিট চেম্বার্স উল্লেখ করছে যে রাজনীতিবিদ, বিচারপতি, আইনজীবী, সাংবাদিক, এমনকি মানে আওয়ামী লীগের সঙ্গে দূরতমভাবে সম্পর্কিত অভিনেতা এবং গায়কদেরকেও এই ধরনের মামলায় অভিযুক্ত করা হয়েছে। ডাউটি স্ট্রিট চেম্বার্স লিখছে যে এরই মধ্যে কাস্টাডিতে 2024-এর জুলাই থেকে এখন পর্যন্ত কারা হেফাজতে অন্তত 25 জন আওয়ামী লীগ নেতা কর্মী নিহত হয়েছেন, এবং যাদের অনেকের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা হার্ট অ্যাটাকে মারা গেছেন, কিন্তু শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ডাউটি স্ট্রিট চেম্বার্স কিন্তু তার অভিযোগের সঙ্গে সুনির্দিষ্ট প্রমাণাদি সংযুক্ত করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মনোযোগ আকর্ষণের জন্য। মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।